রূপশ্রী গল্পগাথায় আপনাদের সকলকে স্বাগত। আজ শোনাচ্ছি আপনাদের ভুলে যেও না, বাসুদেব মালাকার। রিটায়ারমেন্টের কিছুদিন পর থেকেই দিনগুলো যেন খুব লম্বা হয়ে উঠল। হাতে কোনো কাজ না থাকলে যা হয়, এতদিনের রুটিন, অভ্যাস, কর্মব্যস্ততা, অনবসর সব এলোমেলো হয়ে গেল। বাজার করে সারাদিন শুয়ে বসে টিভি দেখে খবরের কাগজ পড়ে আর কত সময় কাটানো যায়। তখন একদিন মেয়ে একটা নতুন মোবাইল গিফট করে ফেসবুক ইনস্টল করে কিছুটা শিখিয়ে পড়িয়ে দিয়ে বলল, এটা নিয়ে খুটখাট করে দেখো, দারুণ সময় কাটবে। বুদ্ধি করে প্রোফাইল পিকচারে আমার যুবক বয়সের একটা ফটো লোড করে দিল। বললাম, এটা কেন করলি? আমি কি এখন এরকম দেখতে? মেয়ে বলল, আরে নইলে তোমার পুরনো বন্ধু পরিচিতরা তোমাকে চিনবে কি করে? ফ্রেন্ড রিকোয়েস্টই বা পাঠাবে কিভাবে? ফেসবুকে একই নামে অনেক লোক আছে, কথাটা ঠিকই। আসল বন্ধু যারা শৈশব, কৈশোর, যৌবনে, সোনালি দিনে যারা পাশে ছিল, তারা তো আমার এই মুখ চেনে না। এই ফেসবুক নামক চক্করটি ভীষণ অপছন্দের ছিল। ছেলে মেয়ে, বুড়ো বুড়ি কাজকর্ম ফেলে সারাদিন কি যে করে ভেবে খুব বিরক্ত লাগতো। নিউমেরিক কিপ্যাড ফোনে তো দিব্যি চালিয়ে দিলাম এতদিন। না, মেয়ে বলল, একবার ঢুকে দেখো, আলাদিনের জাদু চিরাগের জিন এসে স্যালুট জানিয়ে বলবে, ফরমাইয়ে মালিক, বান্দা হাজির। সময়ের সঙ্গে পা মিলিয়ে চলো ওল্ড বয়। কয়েকদিন ঘাটাঘাটি করেই বুঝলাম দারুণ মজার জিনিস। ঘরে বসে এই পৃথিবীর কত অচেনা মানুষের মুখ, তাদের দৈনন্দিন জীবন, ঘোরাফেরা, মনের কথার সঙ্গে পরিচিত হওয়া, চাইলে ভাব বিনিময়ও করা যায়। ক্রমে এক্সপার্ট হয়ে উঠলাম। আটকে গেলে মেয়ে সাহায্য করে। অফিসে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা ছিলই, সহজেই সরগর হয়ে গেল। একটু একটু করে বন্ধুত্বের আমন্ত্রণ আসতে লাগলো, আমিও সাড়া দিলাম। অনেককে নিজেও অনুরোধ পাঠালাম, বেশিরভাগই আমার পরিচিত বৃত্তের মানুষজন, সহকর্মী। তাদের বন্ধুবৃত্তেও অনেক পরিচিত মুখের দেখা পেলাম। কলেজ জীবনের বন্ধুদের ভিতর পলাশ, সমর, রীতা, ললিত, অসীম, রঞ্জন, সুমিতাকে পেয়ে গেলাম সহজেই। ওরা আরো অনেকের খোঁজ দিল। খুব তাড়াতাড়ি আমার বন্ধু তালিকা বেশ লম্বা হয়ে উঠল। কিছু ফালতু রিকোয়েস্টও ঢুকলো অবশ্য। প্রোফাইল দেখে মনের তারের সুরে সুর মিলল না বলে নাকচও করলাম। বেশ সময় কাটছিল। একদিন তখন বেশ অনেক রাত, চারপাশ নিশুতি হয়ে গিয়েছে। রোজকার রুটিনের বাইরে সেদিন একটু বেশি সময়ই জেগেছিলাম। সচিন মেসেঞ্জারে একটা খারাপ খবর দিল। মোটর অ্যাক্সিডেন্টে অলোকের একটা পা ভেঙে গিয়েছে। তাই নিয়ে ওর সঙ্গে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেল। রাত প্রায় 12টা। মোবাইল অফ করতে যাব, হঠাৎ দেখি বহুদিন আগে পরিচিত, প্রায় ভুলে যাওয়া একটি নাম বন্ধুত্বের আমন্ত্রণ পাঠালো। ভুল বললাম, একদিনের জন্যও নামটি ভুলিনি, শুধু স্মৃতির তলায় চাপা পড়ে গিয়েছিল। নামটি আমিই দিয়েছিলাম তাকে, সে এবং আমি ছাড়া কেউ জানতো না সে নাম। বুকের ভেতর রক্ত চলকে উঠল। মধুবন আমাকে বন্ধুত্বের আমন্ত্রণ পাঠিয়েছে। তৎক্ষণাৎ সাড়া দিলাম। চকিতে আমার কলেজ জীবন ফিরে এলো, সময়ের সাগর পেরিয়ে। সেই দারিদ্র্যের দিন, কষ্ট করে লেখাপড়া চালিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা, অন্ধকার অনিশ্চিত সমুদ্রের বুকে দূরের এক বাতিঘরের মতন একটি নাম, মধুবন। অনন্ত কথার ঢেউ আছড়ে পড়তে লাগলো মোবাইলের পর্দায়। মধুবন ওর আসল নাম নয়, ওর আসল নাম মনীষা। গিন্নি তাগেদা দিচ্ছিল, কি গো, শোবে না? না ঘুমিয়ে সারা রাত ওই ছাইভস্য দেখে কাটাবে নাকি? শরীর খারাপ করলে কিন্তু আমি দেখতে পারবো না। আমি বললাম, এই একটুখানি, আর 10 মিনিট, তুমি ঘুমিয়ে পড়ো। আমার গিন্নিটি তার সংসার ছাড়া আর কিছু বোঝে না। স্বামী এবং পুত্র কন্যা ছাড়া তার জগতে আর কিছুই নেই। পুত্র কন্যাই প্রধান, স্বামী ততটা নয়। এ বয়সে তা প্রত্যাশিতও নয়। আমিও ওদের হাতে সংসারের সব ভার তুলে দিয়ে হাত পা ছড়িয়ে নিশ্চিন্ত হয়েছি। গিন্নিটি শান্ত, নির্বিরোধী, জগৎ সংসার সম্পর্কে কৌতূহলবিহীন, কিন্তু নির্বোধ বা অশিক্ষিত নয়, বরং আমার থেকেও তার সাংসারিক বাস্তব বুদ্ধি প্রখর। তার সিদ্ধান্ত বা অনুমান প্রায়শই নির্ভুল হয় বলে দেখেছি, কিন্তু ছেলের বিষয়ে সে একেবারে অন্ধ। ছেলের গায়ে ফুলের আঘাত লাগলে তার বুকে শেল বাজে। মেয়েটি আবার আমার ন্যাওটা। আমি চুপচাপ ওদের কাণ্ড দেখি আর মজা পাই। যে মধুবনের সঙ্গে একদিন দেখা না হলে পৃথিবী শূন্য বলে মনে হতো, সময়ের পলির নিচে একেবারে হারিয়ে গিয়েছিল, যে এতদিন পর তার খোঁজ পেয়ে তার সাথে দেখা হবে না, তা হয় নাকি? আজকাল গভীর রাতে কার
ছায়া ছায়া একটা অস্তিত্ব যেন চারপাশে ঘোরাঘুরি করে। একটা ক্ষীণ শ্বাসের শব্দ কানে আসে, কখনো সেই উষ্ণ শ্বাস মুখের উপর ঝাপটা দেয়। মোট কথা ইদানিং মধুবন অনেকটা সময় আমার সঙ্গে থাকছে। এতদিন পর তার কথা যে এত মনে করছি, এত কথা বলছি, তাই হয়তো এমন হচ্ছে। লুপ্তপ্রায় ভালোবাসা আবার ফিরে এলে কি এমন প্রথম প্রেমের মতন হয়ে ওঠে? রাত বাড়ে, আমাদের কথা শেষ হতে চায় না। মধুবন নিজের কথা প্রায় কিছুই বলে না, শুধু আমাদের ফেলে আসা দিনগুলো কথার ভেতরে ফিরে ফিরে আসে। সিদ্ধান্ত নিলাম মধুবনের সঙ্গে দেখা করব। মধুবনও রাজি হলো। সে অনেক দূরে থাকে, সন্ধ্যার ভিতরে কিংবা তার কিছু পরেই তাকে ফিরে যেতে হবে, নইলে ফেরার বাস ট্রেন পাবে না। তাই ঠিক হলো দুজনের বাড়ির থেকে সমদূরত্বে মাঝামাঝি একটা জায়গায় আমাদের দেখা হবে। কলেজ জীবনে যে আমার একজন বান্ধবী ছিল, গিন্নিকে তা বলেছি। তা নিয়ে সে কখনো গঞ্জনা দেয়নি, তবে মাঝে মাঝে সুযোগ পেলে লেকপুল করতেও ছাড়েনি। বলতো, তোমরা তাহলে বিয়ে করলে না কেন? আমি বলেছিলাম, ধুস, এত কিছু ভাবিনি তখন। সে অবধি পৌঁছানোর আগেই তো সে আরেকজনকে বিয়ে করে নিল। গিন্নি বলল, ইস কি বিচ্ছিরি ব্যাপার, কেমন মানুষ তিনি। বলেছিলাম, মানুষটি খারাপ নয়, তার ডিসিশনটাও খারাপ হয়নি কিছু। গিন্নি ঠাট্টা করেছিল, আহারে, এ ব্যথা কি যে ব্যথা, বোঝে কি আঞ্জনে। মধুবনকে নিয়ে প্রথম দিকে এমনই ছিল আমাদের দাম্পত্য খুনসুটি। দেখা করতে যাব শুনে গিন্নি বলল, কি দরকার, ওকে বাড়িতে নেমন্তন্ন করো না, আলাপ পরিচয় হবে, আমাদের ঘর বাড়ি দেখে যাবেন। যখন ফোন বন্ধ করছি তখনই একটা দমকা হাওয়া এলো কোথা থেকে। শীতকাল, দমকা হাওয়া বইবার কথা নয়, তবুও হাওয়াটা টের পেলাম। জানলার বাইরে গাছের ডালপালায় শব্দ উঠল। তার কিছুক্ষণ পরেই শুনতে পেলাম বাগানে শুকনো পাতার উপর পা ফেলে কে যেন মচমচ শব্দ করে হেঁটে গেল। শিয়াল বা অন্য কোনো রাতচরা প্রাণী হতে পারে ভেবে গা করলাম না, কিন্তু যেটা আশ্চর্য লাগলো তা হলো এই নিশীথ রাতে বকুল ফুলের গন্ধ নাকে এলো। বকুল ফুল গ্রীষ্মের ফুল, কাছাকাছি কোথাও বকুল গাছও নেই। গিন্নি সন্ধ্যায় যে ধূপ জ্বালায় সেটায় চন্দনের গন্ধ থাকে। গাটা শিশির করে উঠল। অন্যদিন এমন হয় না, আজ হচ্ছে কেন? বেশ অবাক হয়েই আলো নিভিয়ে বিছানায় চলে গেলাম। একটি মফস্বল শহর, পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীর সমান্তরালে রাস্তা, রাস্তার পাশে বড় বড় পুরনো গাছপালা, বট, পাঁকুড়, শিরীষ, মেহগিনি। নদীর পাড় বাঁধিয়ে অনেকটা লম্বা একফালি জায়গায় রেলিং ঘিরে স্ট্যান্ড বাঁধানো হয়েছে। নদীর ওপারে অন্য জেলার আরেকটি শহর, ইটভাটার চিমনি দেখা যাচ্ছে একটা। নদীতে ফেরি পারাপার করছে। স্ট্যান্ডের পেছনে একটি সুন্দর ছিমছাম রেস্তোরাঁয় দোতলার ব্যালকনিতে আমাদের টেবিল। ভেতরের দিকের হলঘরের টেবিলেও জনা কয়েক চা কফি নিয়ে বসেছে। নদী থেকে ঠান্ডা হাওয়া আসছে। আমাদের পিছন দিকে সূর্য অস্ত যাচ্ছে, জলে তার লালিমার ছবি। মধুবন বেশ রোগা হয়ে গিয়েছে, কেমন শীর্ণ সাদা লাগছে তাকে। চুপচাপ দেখছিলাম। ও বলল, কি এত দেখছো, কথা বলবে না? আমি বললাম, ভাগ্যিস মেয়ে ফেসবুক খুলে দিয়েছিল, তাই তো তোমার দেখা পেলাম। মধুবন বলল, দেখার চেষ্টা করেছো কখনো? লজ্জা পেলাম। সত্যিই আমি সব অতীতকে ভুলতে চেয়েছিলাম। কি করে বলবো ওকে, বিবাহিত জীবনে দুজনার ক্ষেত্রেই পিছন ফিরে তাকানোটা কত কঠিন ছিল। সন্ধ্যা নামছিল, অনেক কথা জানানো হলো। এক ফাঁকে মধুবন বলছিল, ক্লাসমেট হলেও তুমি আমাদের সবার থেকে বয়সে বেশ বড় ছিলে। ক্লাসের অনেকে তোমাকে বড়দা বলতো, মনে আছে? একটু লজ্জা লাগলো। অনেকেই জানতো না, হায়ার সেকেন্ডারি পাশ করে অভাবের তাড়নায় মাকে একটু সুরাহা দেওয়ার জন্য অন্য রাজ্যে মজুর খাটতে গিয়েছিলাম। দাদা একটা চাকরি পাওয়ার পর ফিরে এসে কলেজে ভর্তি হই, তাও ব্রেক অফ স্টাডি সার্টিফিকেট বের করে। মধুবন বলল, সে এখন কুরমুন বলে একটা জায়গায় থাকে, ওখানকার একটা স্কুলে চাকরি করত। পুরো মেয়াদের আগেই স্কুলকে গুড বাই করে দিয়েছে। তার বিয়েটা যে সফল হয়েছে তা বলা যাবে না। যা ভাবা গিয়েছিল পরিবারটি তেমন ছিল না। বাইরেটা উজ্জ্বল হলেও ভেতরের অন্ধকার বোঝা যায়নি। সমঝোতা করতে করতে তার দেওয়ালে ঠেকে গিয়েছিল। শেষ পর্যন্ত আর কি, বাড়ি ছাড়তে হলো। একমাত্র সন্তান, একটি মেয়ে, তাকেও কাছে রাখতে পারেনি সে। সেও বংশের ধারা পেয়েছে, মধুবনের প্রতি তার কোনো টান নেই। বললাম, তার মানে তুমি এখন পুরোপুরি একা? ও বলল, একা কোথায়, পুরো পৃথিবীটাই এখন আমার হাতের তালুর উপর। স্বাধীন মুক্ত জীবন। বাদ দাও,
আমিই বকে গেলাম, তোমার কথা জানা হলো না। আমি বিয়ে করে ফেলায় তুমি খুব কষ্ট পেয়েছিলে নিশ্চয়ই, বিশ্বাসঘাতক ভাবছিলে। বললাম, হ্যাঁ তা বলতে পারো, তবে দেবদাস হয়ে যাওয়ার মতো হয়নি। ও বলল, বিয়ে করলে এক ডাকে 40 মাইল ছুটে আসতাম নাকি? বেশি ডাকাডাকি করলে রান্নাঘর থেকে মুখ ঝামটা দিতাম। তুমি আমার ভালোটুকু জেনেছ, আমিও তাই। বিয়ে করলে দেখতে সবটুকু ভালো নয়, সেটা আবিষ্কার করে দুজনেই কষ্ট পেতাম। মধুবনের যুক্তি উড়িয়ে দেওয়ার মতো নয়, কিন্তু যৌবন তা গ্রাহ্য করতো না। শীতের বেলা তাড়াতাড়ি ফুরিয়ে ঝপ করে সন্ধ্যা নেমে এলো। মধুবন বলল, তোমার কথা বলো, ছেলেমেয়েরা কি করছে? বললাম, মেয়েটা খুব লক্ষ্মী, এই 26-এ পড়লো, পাস টাস করে একটা বেসরকারি স্কুলে ঢুকেছে, এখনই বিয়ে করতে চাইছে না। ছেলেটি আইটি সেক্টরে, নিজেই পাত্রী ঠিক করে রেখেছে, সময় হলেই জানাবে বলেছে। আর এই আর কি। মধুবন বলল, এখনকার ছেলেমেয়েরা মা বাপকে পাত্রপাত্রী চুজ করার ঝামেলা থেকে রেহাই দিয়েছে, খুব ভালো করেছে। তা মেয়েটির বাড়ি কোথায়? বললাম, আদি বাড়ি বর্ধমানে গ্রন্থিপুর বলে একটা গ্রামে, পরিবার সেখানেই থাকে। মেয়েটি কাজের সূত্রে কলকাতায় একটা মেয়েদের মেসে থাকে। মধুবন বলল, গ্রন্থিপুর আমি চিনি, আমার স্কুলের কাছাকাছি। মেয়েটির বাবার নাম কি? নাম বললাম। মধুবন দুপাশের রক টিপে ধরে কি ভাবলো খানিক, তারপর বলল, পারলে এ বিয়ে নাকচ করে দাও, ছেলে সুখী হবে না। চমকে উঠলাম, আমার পক্ষে কি তা সম্ভব? ছেলে কি আমার কথা শুনবে? মধুবন হয়তো আমার সমস্যা বুঝতে পারলো, বলল, ঠিক আছে, আমি দেখছি, চিন্তা করো না। ওকে বাসে তুলে দিলাম। বাসের জানলা দিয়ে মুখ বাড়িয়ে বলেছিল, ভুলে যেও না। আমি বললাম, খুব রোগা হয়ে গেছো, শরীরের যত্ন নিও। মধুবন হাসলো, বলল, ধুস, আমি হাওয়া খেয়েও দিব্যি থাকতে পারি, ভালো আছি, তুমি ভেবো না। বাসে করে ফিরছিলাম, শীতকাল, শান্ত সন্ধ্যার চরাচরে কুয়াশা নেমেছে। বাসে যাত্রী বেশি নেই, কে আর এত রাতে কলকাতার দিকে যাবে? কান মাথা ঢেকে সবাই জুগুথুগু হয়ে বসে আছে। ড্রাইভারের ঠিক পিছনেই সিনিয়র সিটিজেন সিট পেয়েছি। আধ ঘন্টা পেরিয়ে গিয়েছে, হু হু করে বাস ছুটছে। মধুবনের বাসও নিশ্চয়ই এতক্ষণ আধ ঘন্টার পথ পেরিয়ে এগিয়ে চলেছে। গিন্নি ফোন করেছিল একটু আগে, জানতে চেয়েছিল কোথায় আছি এখন। বলেছি বাসে ফিরছি, জায়গার তো নামও জানি না, এই ধরো 10টা নাগাদ বাড়ি পৌঁছে যাব। টুং করে ফোনে একটা মেসেজ ঢুকলো, মেয়ের মেসেজ। লিখেছে, ডেটিং কেমন হলো ওল্ড বয়, সাবধানে এসো, বিকেলে কি খেয়েছো, ওকে কি খাওয়ালে? তুমি তো এখনকার খাবারের নামই জানো না। কান মাথা মাফলার দিয়ে ঢেকে নাও, দেখো এখন থেকে বিপি কমে যাবে। বাই। হাসি পেল আমার। আমার সঙ্গে ওর কথার ধরনই এমন। হাইয়ে ধরে বাস হু হু করে ছুটছে। ডান দিক দিয়ে ষাট ষাট করে উল্টো দিকের গাড়ি বেরিয়ে যাচ্ছে। দুপাশের দিগন্ত জোড়া মাঠ, ঘন কুয়াশা সেখানে। আবার একটা মেসেজ ঢুকলো, মধুবন। লিখেছে, বাসের কোন জায়গায় সিট পেয়েছো? ঝাঁকুনিতে ভালো করে লেখা যাচ্ছে না, তাও লিখলাম, ড্রাইভারের ঠিক পিছনে, জানলার পাশে। মধুবন লিখলো, সিট খালি থাকলে ওখান থেকে সরে মাঝখানে বসো, না হলে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকো। অবাক লাগলো। লিখলাম, কেন? সামনেটায় ঝাঁকুনি কম লাগে। বেশ তো যাচ্ছি। উত্তরে মধুবন লিখলো, যা বলছি শোনো, পরে আবার মেসেজ করব। এর একটু পরেই প্রচন্ড ঝাঁকুনি দিয়ে বাসটা বাঁদিকে ঘুরে বিকট কিচ করে শব্দ করে একটা বোর্ড গুড়িয়ে দিয়ে দাঁড়িয়ে গেল। আমি যে সিটটায় বসেছিলাম তার অন্য যাত্রীদের মাথা ড্রাইভারের পিছনে রেলিংয়ে ঠুকে ফুলে উঠল। পিছনের সিটে দুজন মেঝেতে হুমড়ি খেয়ে পড়ল। হুমড়ি খেয়ে পড়া ছাড়া মাঝখানের লোকেদের তেমন কোনো চোট লাগলো না। ড্রাইভারের মুখে শোনা গেল উল্টো দিক থেকে একটা তেলের ট্যাঙ্কার তীব্র গতিতে লাইন ছেড়ে ছুটে আসছিল। আমাদের ড্রাইভার বাঁদিকে সরে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়েছে। তখনও তার গা কাঁপছে। মধুবনের কথা মনে পড়ল। আগের সিটে বসে থাকলে আমারও মাথা ফাটতো আজ। খুব জল তেষ্টা পাচ্ছিল, বমি বমি পাচ্ছিল। রাত 11টায় বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরলাম। কাউকে কিছু বললাম না। আগে মধুবনকে একটা মেসেজ পাঠাতে হবে। পোশাক বদলে একটু ধাতস্থ হওয়ার পরে মেয়ে একটা সুখবর দিল, জানো বাবা, সন্ধ্যায় আমাদের কালুয়া উঠোনে নারকেল তলায় শুয়েছিল। হঠাৎ একটা রাস্তার কুকুর বাড়িতে ঢুকে ওকে তাড়া করলো। তখনই একটা নারকেলের বাগড়ো ঠিক যেখানে কালুয়া ছিল সেইখানে খসে পড়লো। 8-10 সেকেন্ড পার হলে আর কালুয়াকে দেখতে পেতে না। আজকে যে কোন অদৃশ্য শক্তি বারবার আমাদের বাঁচিয়ে দিচ্ছে তা জানি না। মেয়েকে বলে ওদের দুশ্চিন্তা বাড়াতে চাই না।
দিন যেমন কাটতো তেমনি কাটছে। মধুবনের সঙ্গে মেসেজে নিয়মিত কথা হয়। এর ভেতর পলাশের ফ্রেন্ড লিস্টে আর একজনের খোঁজ পেলাম, মালবিকা। মধুবনের প্রাণের বন্ধু ছিল। রিকোয়েস্ট পাঠাতেই অ্যাকসেপ্ট করে নিল। খুব কম পোস্ট দেয় ফেসবুকে। দেখলাম শেষ পোস্ট গত বছরের গোড়ার দিকে। একবার ভাবলাম মনীষার সঙ্গে আমার দেখা হয়েছিল, সেটা ওকে বলি, কিন্তু বললাম না। কি দরকার? ছেলে কদিন ধরে খুব মনমরা হয়েছিল। একটা বিরাট ঝড় যেন বয়ে গিয়েছে ওর উপর দিয়ে। অকারণে মায়ের উপর মেজাজ দেখাচ্ছিল, ঠিক মতো খাওয়া দাওয়া করছিল না, কোনো ক্রমে অফিসের কাজটা করছিল। মেয়েই অনেক কৌশল করে কথার মার প্যাচে রহস্যভেদ করলো। ওদের সম্পর্কটা বন্ধুর মতন। জানা গেল গ্রন্থিপুরের যে মেয়েটিকে ও বিয়ে করবে বলে সিদ্ধান্ত নিয়েছিল, সে সমস্ত সম্পর্ক মুছে দিয়ে অন্য একজনের সঙ্গে এনগেজমেন্ট সেরে আপাতত লিভ ইন করছে। মধুবনের কথা মনে পড়লো আবার। সে বলেছিল, আমি দেখছি, চিন্তা করো না। মধুবন কি করেছে বা করতে পারতো জানি না, কাকতালীয় ব্যাপারও হতে পারে, কিন্তু ছেলেটা যে বেঁচে গেল সেটা তো সত্যি। যদিও ছেলে সেটা এখন বুঝবে না। একদিন দেখলাম মালবিকা ফেসবুকে একটা পোস্ট দিয়েছে এবং অনলাইন আছে। মধুবনের সঙ্গে দেখা হওয়ার কথাটা বলার জন্য ব্যস্ত হয়ে উঠলাম। ওরই তো ঘনিষ্ঠ বন্ধু, দুজনের যোগাযোগ আছে কিনা জানা নেই অবশ্য। লিখলাম, মনীষার সঙ্গে তোমার যোগাযোগ আছে? গত সপ্তাহে দেখা হলো ওর সঙ্গে, তোমার কথাও উঠল। মালবিকা উত্তরে লিখলো, তোমার ফোন নাম্বারটা দাও, এখনই কথা বলবো। দিলাম। মালবিকা ফোন করলো, খুব নিরাশ কণ্ঠে বলল, তুমি তো নেশা টেশা করতে বলে শুনিনি। গত সপ্তাহে মনীষার সঙ্গে তোমার দেখা হয়েছে, রেগুলার চ্যাট করে তোমার সঙ্গে। প্রকৃতিস্থ থাকলে শুনে রাখো, গত 2021-এ মনীষা ব্রেস্ট ক্যান্সারে মারা গিয়েছে। তুমি তো জানতে নাই পারো, কিন্তু একজন মৃত মানুষকে জড়িয়ে এমন রসিকতা আমার ভালো লাগলো না। তাকে শান্তিতে থাকতে দাও। স্তম্ভিত হয়ে বললাম, কিন্তু ফেসবুকে তার পোস্ট, প্রোফাইল পিকচার, তার লেখা মেসেজ সবই কি মিথ্যে? মালবিকা জিজ্ঞেস করলো, কবে পেয়েছো তার শেষ মেসেজ? বললাম, গত পরশুও পেয়েছি। ফেসবুকে ও দিব্যি রয়েছে। মালবিকা বলল, দাঁড়াও, ফেসবুকে ওর টাইমলাইন চেক করে একটু পরে তোমাকে ফোন করছি। 15 মিনিট পরেই মালবিকা ফোন করলো, তুমি এত মিথ্যেবাদী! ছি, ফেসবুকে কোথায় মনীষার অ্যাকাউন্ট পেলে? তন্ন তন্ন করে খুঁজেও কোথাও মধুবনের অ্যাকাউন্ট পেলাম না। অনেক মনীষা আছে, কিন্তু মধুবনের ফটো নেই কোথাও। আমার মেসেজ বক্সটা খুললাম। স্ক্রিনের উপর এক রাশ শূন্যতার ভিতর ভুলে যেও না, কথাগুলো যেন অদৃশ্য চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে।